হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজ সকালে আমি তোমাদের লাইফ সায়েন্স মক টেস্ট নাম্বার 10 দিয়েছি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। আশা করছি তোমরা সকলেই সলভ করে নিয়েছো। আজকের এই ক্লাসে কিন্তু আমরা এই মক টেস্টের কমপ্লিট সলিউশন দেখব। যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই সঠিক ব্যাখ্যা সহ আনসারগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। তুমি কি আনসার পিক করেছো আর এখানে আমি কি সঠিক আনসার দিচ্ছি সবগুলো মিলিয়ে নিয়ে নেগেটিভ মার্কস সহ তোমার টোটাল কত মার্কস আসছে সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ক্লাসের শেষে। ঠিক আছে, তোমরা যারা এখনও এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফটি ডাউনলোড করে টেস্ট দাওনি, তোমাদের বলবো যে তোমরা অবশ্যই আগে টেস্টগুলো দাও। ঠিক আছে, তারপরেই এসে ইউটিউবে সলিউশনগুলো দেখবে। তাহলে কিন্তু তোমার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্টগুলো তুমি নিজেই বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার ঠিক আছে প্রিপারেশন আর কোন জায়গাটায় একটুখানি খামতি রয়েছে। ঠিক আছে, তোমরা আগে নিজেরাই দাও। আর তোমরা যারা জানো না কোথায় পাওয়া যায় আমাদের এই সমস্ত মক টেস্ট পিডিএফ, তোমাদের বলে রাখছি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা আমাদের সমস্ত ক্লাস পিডিএফ এবং সমস্ত মক টেস্ট পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমাদের এক্সাম রিগার্ডিং যে কোনো আপডেট এই দুই গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখনই যাও আর গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিজের আগে টেস্ট দাও, তারপর এসে সলিউশন দেখবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা দিয়েছো চলো দেখে নিই আমাদের আজকের টেস্টের সলিউশন। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, বলেছে কোন হরমোনটি সর্বপ্রথম ছত্রাক থেকে আবিষ্কার করা হয়? কোন হরমোনটি সর্বপ্রথম ছত্রাক থেকে আবিষ্কার করা হয়েছিল? ছত্রাক থেকে, ঠিক আছে, ফানজাই থেকে আবিষ্কার করা হয়েছিল কোন হরমোনটি? অপশন আছে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি 2,4-D। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, জিব্বারেলিন। ঠিক আছে, জিব্বারেলিন সর্বপ্রথম জিব্বারেলি ফুজিকুরাই নামক ছত্রাক বা ফানজাই থেকে আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী কুরোসাওয়া। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কোন জীবে টিলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় না? টিলোসেন্ট্রিক ক্রোমোজোম কোনটি? আমরা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক এবং টিলোসেন্ট্রিক ক্রোমোজোম পড়েছি। যার একদম শেষ প্রান্তে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে আমরা টিলোসেন্ট্রিক ক্রোমোজোম বলি। এই টিলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় না কার ক্ষেত্রে? অপশন আছে স্বাভাবিক মানুষ, শিম্পাঞ্জি, কুকুর নাকি ইঁদুর। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে টিলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় না। যদি সেই ব্যক্তি জিনগত রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলেই তার ক্ষেত্রে টিলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যেতে পারে। যেমন ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর দেহে কিন্তু টিলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা কয় প্রকার হতে পারে? শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এটা কি শঙ্কর গোল? এখান থেকে আমরা কয়টি গ্যামেট পেতে পারি? আমরা গ্যামেটের বের করার সূত্র জেনেছি যে 2n। ঠিক আছে, এখানে n হলো হেটেরোজাইগাস পেয়ার। যে জিনোটাইপটা আমাদের দেওয়া থাকবে সেই জিনোটাইপে হেটেরোজাইগাস পেয়ার কতগুলো রয়েছে সেটা হলো n এর মান। এখানে দেখো জিনোটাইপ দেওয়া আছে ক্যাপিটাল আর স্মল আর, এখানে জিনোটাইপ হেটেরোজাইগাস কয়টি রয়েছে? একটি। তাহলে n এর মান কত হয়ে যাবে? 1। তাহলে 2^1 ইকুয়ালস টু কত হচ্ছে? 2। তাহলে এই যে ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপ থেকে আমরা কয় ধরনের গ্যামেট পেতে পারি? 2 ধরনের। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে সালকাস কি? সালকাস এবং গাইরাস আমরা পড়েছি। এই সালকাস কি? অপশন আছে সুষুম্নাকাণ্ডের ভিতরের দিকে ধূসর বস্তু, সুষুম্নাকাণ্ডের বাইরের দিকে শ্বেত বস্তু, গুরু মস্তিষ্কের বহির্ভাগে অবস্থিত নাকি গুরু মস্তিষ্কের বহির্ভাগে অবস্থিত উঁচু ভাঁজ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গুরু মস্তিষ্কর বহির্ভাগে অবস্থিত নিচু খাঁজ। ঠিক আছে, সালকাস এবং গাইরাস আমাদের যে সেরিব্রাম রয়েছে, সেরিব্রামে এইরকম উঁচু নিচু কিছু ভাঁজ এবং খাঁজ দেখা যাবে। ঠিক আছে, এই যে নিচু খাঁজ রয়েছে এই নিচু খাঁজকে আমরা বলে থাকি সালকাস, আর এই যে উঁচু ভাঁজটা রয়েছে এটাকে আমরা বলে থাকি গাইরাস। ঠিক আছে, এটা কিন্তু থাকে কিসে? সেরিব্রামের সারফেসের মধ্যে থাকে, অর্থাৎ বহির্ভাগে থাকে, ভিতরের দিকে নয়। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অলিগোসিন যুগে কোন ধরনের ঘোড়া দেখা যেত? অপশন আছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস নাকি ইকুয়াস। অলিগোসিন যুগে আমরা যে ধরনের ঘোড়া দেখতে পেতাম সেটা হলো মেসোহিপ্পাস। রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার বি, ইওহিপ্পাস ঘোড়া দেখা যেত ইওসিন যুগে, মেরিচিপ্পাস দেখা যেত মায়োসিন যুগে, আর ইকুয়াস দেখা যেত প্লিস্টোসিন যুগে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন গ্যাসটি ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী? ফুসফুসের ক্যান্সার অথবা লাং ক্যান্সারের জন্য নিম্নলিখিত কোন গ্যাসটি দায়ী? অপশন দেওয়া আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি রেডন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রেডন। আমরা যে পড়েছি পর্যায় সারণীতে নোবেল গ্যাস, ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই রেডন গ্যাসের জন্য ফুসফুসের ক্যান্সার অথবা লাং ক্যান্সার হয়ে থাকে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মানুষের বৃদ্ধির কোন দশায় আবেগের বিকাশ ঘটে? মানুষের বিভিন্ন দশা পড়েছি আমরা, শৈশব, তারপর কৈশোর, বয়ঃসন্ধি, তারপর প্রাপ্তবয়স্ক, বার্ধক্য। ঠিক আছে, এই যে দশাগুলো পড়েছি এই দশার মধ্যে কোনটিতে আবেগের বিকাশ ঘটবে, মানে ফিলিংস ডেভেলপ হবে কোন দশায়? অপশন আছে শৈশব, বয়ঃসন্ধিতে পরিণত দশায় নাকি বার্ধক্যে।
খুব ইজি কোশ্চেন, আমরা সকলেই জানি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বয়ঃসন্ধিকালে। ঠিক আছে, পিউবার্টিতে আবেগের বিকাশ ঘটে। এই পিউবার্টিতেই কিন্তু লক্ষ্য করা যায় একটা হলো স্ট্রং ইমোশন, ঠিক আছে, আবেগের সৃষ্টি হবে, তারপর সেক্সুয়াল ইন্টারেস্ট দেখা যাবে, আর হলো সেলফ কনসাসনেস। ঠিক আছে, এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু পিউবার্টি অথবা বয়ঃসন্ধিকালে দেখা যায়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পরিবেশে অক্সিজেনের ঘনত্ব বাড়লে সালোকসংশ্লেষের হারের কী পরিবর্তন হয়? অপশন আছে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়, নাকি অপরিবর্তিত থাকে। পরিবেশে অক্সিজেনের ঘনত্ব, ওটুর ঘনত্ব যদি বেড়ে যায় পরিবেশে, তাহলে সালোকসংশ্লেষে কী পরিবর্তন দেখা যাবে? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সালোকসংশ্লেষ হ্রাস পাবে। ঠিক আছে, আর এই যে হ্রাস পায় এই ঘটনাকে আমরা কি বলে থাকি? ওয়ারবার্গ ইফেক্ট। সাধারণত কী হয় সালোকসংশ্লেষের ক্ষেত্রে? আরইউবিপি যে আছে, আরইউবিপি CO2-র সাথে যুক্ত হয় রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে। কিন্তু যখন O2 পরিবেশে বেড়ে যাবে তখন এই আরইউবিপি CO2-র বদলে O2-র সাথে যুক্ত হয়ে ফটোসিনথেসিস না ঘটিয়ে ফটো রেসপিরেশন ঘটায়। আর এই ফটো রেসপিরেশন হলো একটি ওয়েস্টফুল প্রসেস। ঠিক আছে, এখানে কাজের কিচ্ছু তৈরি হয় না। বুঝতে পারলে? তাহলে পরিবেশে অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে সালোকসংশ্লেষের হার হ্রাস পায়। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পাকস্থলীর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো হয়? অপশন আছে N, P, J নাকি L। পাকস্থলী বা স্টোমাকের আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো হয়? দেখো অ্যাকচুয়ালি পাকস্থলী দেখতে অনেকটা এই রকম হয়। ঠিক আছে, অনেকটা এই রকম হয়। এই যে পাকস্থলী, এটা কিসের মতন হচ্ছে? আমাদের ইংরেজি যে আকৃতির মতন হচ্ছে। তাই আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, জে। ঠিক আছে, পাকস্থলী আকৃতি ইংরেজি যে অক্ষরের মতো হয়ে থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, পদ্ম গাছের কাণ্ড কী ধরনের? লোটাস। পদ্ম গাছের যে স্টেম, ঠিক আছে, লোটাসের স্টেম কী প্রকৃতির হয়? অপশন আছে স্ফীতকন্দ, গ্রন্থিকন্দ, গুড়িকন্দ নাকি রসালো কন্দ। পদ্ম গাছের কাণ্ড রাইজোম প্রকৃতির হবে। আর রাইজোমকে আমরা কি বলে থাকি? গ্রন্থিকন্ড। বাংলায় আমরা রাইজোমকে বলে থাকি গ্রন্থিকন্দ বা গ্রন্থিকাণ্ড। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, কোন ভিটামিন জলে দ্রাব্য অথবা ওয়াটার সলিউবল ভিটামিন কোনগুলি? তোমাদের পড়ানো হয়েছে ভিটামিনের একটা কমপ্লিট চ্যাপ্টার, ভিটামিনের উপরেই তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু করানো হয়েছে। কোন ভিটামিনগুলি জলের মধ্যে দ্রাব্য? অপশন দেওয়া আছে ভিটামিন এ, বি, ডি নাকি ই। আমরা সেই ভিডিওতে পড়েছিলাম, সেই ক্লাসটিতে জেনেছিলাম যে এ, ডি, ই আর কে। ঠিক আছে, এটা বি নয়, এটা হলো ই। এ, ডি, ই আর হলো কে। এই ভিটামিনগুলি কী হয়? ফ্যাটে দ্রাব্য অথবা তেলে দ্রাব্য। আর বাকি যে সমস্ত ভিটামিন রয়েছে এগুলো ছাড়া তারা কি জলে দ্রাব্য। তাহলে দেখো এ, ডি, ই এরা কি তেলে দ্রাব্য। তাহলে আমাদের বাকি থাকলো কি? অপশন নাম্বার বি, ভিটামিন। এই ভিটামিনটি হলো জলে দ্রাব্য। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, একটি সম্পূর্ণ ফুলের স্তবক সংখ্যা কয়টি? একটি সম্পূর্ণ বা কমপ্লিট ফ্লাওয়ারের স্তবকের সংখ্যা কয়টি? অপশন দেওয়া আছে 2টি, 3টি, 4টি নাকি 5টি। এটা তো আমাদের পড়ানো হয়েছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, সবুজ প্রকৃতির যৌনচরণ, সেই চ্যাপ্টারটিতে আমরা জেনেছিলাম যে সবুজ প্রকৃতির স্তবকের সংখ্যা হলো 4টি। কী কী? বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর। এই 4টি স্তবক দেখা যায় একটি সম্পূর্ণ ফুলে। বুঝতে পারলে? নেক্সট 13 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। দেখো গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ আশা করছি তোমরা সকলেই এটা সঠিক আনসারই দিয়েছো। দেখো গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা আমাদের অপশনেরও প্রয়োজন নেই, আমরা সকলেই জানি যে গরুমারা জাতীয় উদ্যান কোথায়? পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, গরুমারা একটি ন্যাশনাল পার্ক, আর এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো বলছে, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ফুসফুসের মধ্যে কতটা পরিমাণ বায়ু আছে? আমরা বিভিন্ন ধরনের বায়ু বলি, যেমন টাইডাল ভলিউম, এফআরসি, ঠিক আছে, ইআরসি। এই সমস্ত বায়ু কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশন আছে স্পেকট্রোমিটার, স্পাইরোমিটার, পাইরোমিটার নাকি কোনোটিই নয়। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্পাইরোমিটার। ঠিক আছে, স্পাইরোমিটারের সাহায্যে আমরা ফুসফুসের যতটা বায়ু আছে বর্তমান সেই বায়ু পরিমাপ করতে পারি। আর স্পেকট্রোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর এই যে পাইরোমিটার রয়েছে, এই পাইরোমিটারের সাহায্যে আমরা হাই টেম্পারেচারকে মেজার করতে পারি। ঠিক আছে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। বলেছে ব্যবহার এবং অব্যবহার ধারণা কে প্রবর্তন করেন? ইজি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন আছে ল্যামার্ক, হুগো দে ভ্রিজ, মেন্ডেল নাকি ডারউইন। এটাও কিন্তু এমন এক ধরনের প্রশ্ন যেখানে তোমাদের অপশনের প্রয়োজন নেই, কোশ্চেন শোনার সাথে সাথেই তোমাদের আনসার বেরিয়ে আসবে। এখানে আমাদের রাইট আনসার কী হবে? অপশন নাম্বার এ, ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্ক ব্যবহার এবং অব্যবহারের ধারণা প্রবর্তন করেছিলেন। আর ডারউইন কী দিয়েছিল? ডারউইন দিয়েছিল প্রাকৃতিক নির্বাচনবাদ। ঠিক আছে, নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে, ঋতুচক্রের জন্য দায়ী হরমোনগুলি কোথা থেকে নির্গত হবে? ঋতুচক্র অথবা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী যে হরমোনগুলি সেগুলো কোথা থেকে নির্গত হবে? এটা যদি আমরা খুব ভালোভাবেই লিখি তাহলে রজতচক্র লিখতে পারি। ঠিক আছে, রজতচক্র অথবা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী হরমোনগুলি কোথা থেকে নির্গত হয়? অপশন আছে শুধুমাত্র জরায়ু, শুধুমাত্র ডিম্বাশয় পিটিউটারি নাকি জরায়ু ও ডিম্বাশয়। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডিম্বাশয় এবং পিটুইটারির থেকে এই ধরনের হরমোন নির্গত হয় যারা
ঋতুচক্র অথবা রজচক্রের জন্য দায়ী। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো বলেছে ত্বকের বাইরের স্তরটিকে কি বলা হয়। আমাদের যে ত্বক রয়েছে এই ত্বকের বিভিন্ন স্তর রয়েছে। ঠিক আছে, এই বিভিন্ন স্তরগুলির মধ্যে একদম বাইরের যে স্তরটি সেই স্তরটিকে আমরা কি বলে থাকি। অপশন আছে ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস নাকি এক্সোডার্মিস। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, এপিডার্মিস। দেখো সবার প্রথমে একটা লেয়ার থাকবে, তারপরে নিচে আরেকটা লেয়ার থাকবে। ঠিক আছে, আর সব শেষে নিচে আরেকটা লেয়ার থাকবে। এবার এই যে প্রথমের লেয়ারটা আছে, এই প্রথমের লেয়ারটাকে আমরা বলে থাকি এপিডার্মিস, মাঝের এই লেয়ারটাকে আমরা বলে থাকি ডার্মিস, আর একদম শেষের যে এই লেয়ারটা আছে এটাকে আমরা সাবকিউটেনিয়াস স্তর বলে থাকি। ঠিক আছে, তাহলে সবার উপরেরটা হলো এপিডার্মিস, তারপরটা ডার্মিস, আর একদম শেষে ভিতরের দিকে যেটা রয়েছে সেটা হলো সাবকিউটেনিয়াস লেয়ার। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো বলেছে নারকেল গাছের পরাগযোগের বাহককে। নারকেল গাছের পরাগ মিলনে কে সাহায্য করে, কোন বাহকটি সাহায্য করবে। অপশন আছে পতঙ্গ, পক্ষী, বায়ু নাকি জল। এখানে কোশ্চেনটা এভাবে করলে আরেকটু ভালো হতো যদি আমাদের বলা হতো যে বায়োটিক বাহক বা বায়োটিক এজেন্ট কোনটি। ঠিক আছে, জীবিত, তাহলে আমাদের অপশান চুজ করতে কিন্তু সুবিধা হতো, কিন্তু যেহেতু এখানে দেওয়া নেই তাই সবথেকে বেশি যার মাধ্যমে পরাগযোগ ঘটে সেটাকেই কিন্তু আমরা সঠিক আনসার হিসেবে বেছে নেব। ঠিক আছে, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে পতঙ্গ। নারকেল গাছে পতঙ্গের সাহায্যেই সবথেকে বেশি পরাগযোগ হয়। পতঙ্গ এবং বায়ু উভয়ের সাহায্যেই নারকেল গাছে পরাগযোগ ঘটে, কিন্তু পতঙ্গের সাহায্যে সবথেকে বেশি পরিমাণে হয়, তাই আমরা একেই রাইট আনসার হিসেবে ধরে নেব। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো বলেছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কী বলা হয়। এটা হলো চোখ। ঠিক আছে, তারপরে এরকম একটা অংশ আছে, এখান থেকে কি নার্ভগুলো বেরিয়ে আসে, অপটিক নার্ভ, আর এই জায়গাটা থাকে রেটিনা। এই রেটিনা এবং অপটিক নার্ভের যে সংযোগস্থল এই অংশটা, ঠিক আছে, এই অংশটাকে আমরা কি বলে থাকি। অপশন আছে পিতবিন্দু, কোরয়েড, অন্ধবিন্দু নাকি কোনোটিই নয়। এখানে রাইট আনসার হয়ে যাবে অন্ধবিন্দু। সেই যে স্থানটি, সেই পয়েন্টটিকে আমরা কি বলে থাকি, ব্লাইন্ড স্পট। ঠিক আছে, এই স্পটটিকে আমরা কী বলে থাকি, ব্লাইন্ড স্পট। তাহলে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে আমরা ব্লাইন্ড স্পট অথবা অন্ধবিন্দু বলে থাকি। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো বলেছে গাড়িতে শব্দদূষণ রোধ করতে কোনটি ব্যবহার করা হয়। শব্দদূষণ, ঠিক আছে, সাউন্ড পলিউশন রোধ করার জন্য আমরা গাড়িতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করে থাকি। অপশন আছে কন্ডেন্সার, কম্প্রেসর, সাইলেন্সার নাকি কনভার্টার। সকলেই জানি আমরা শব্দদূষণ রোধ করার জন্য আমাদের সাইলেন্সার ব্যবহার করতে হয়। ঠিক আছে, সাইলেন্স মানে কি, চুপ করে থাকা। সাইলেন্সার ব্যবহার করলে আমরা শব্দদূষণ রোধ করতে পারি। এবারে যদি আসছো যে বায়ু দূষণ রোধ করতে আমরা কোনটি ব্যবহার করে থাকি, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যেত কনভার্টার, ক্যাটালিটিক কনভার্টার। ঠিক আছে, ক্যাটালিটিক কনভার্টার গাড়ির ধোঁয়াকে পরিষ্কার রাখতে সাহায্য করে, আর তার ফলেই কিন্তু আমরা বায়ু দূষণ কমাতে পারি। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখা বলেছে পাখির লেজের পালকের নাম কি। পাখির লেজে যে সমস্ত পালক উঠতে সাহায্য করে সেই সমস্ত পালককে আমরা কি বলে থাকি। অপশন আছে রেমিজেস, রেট্রিসেস, পেক্টোরালিস মেজর নাকি কোনোটিই নয়। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, রেট্রিসেস। ঠিক আছে, পাখির লেজের যে পালক রয়েছে সেগুলোকে আমরা রেট্রিসেস বলে থাকি, আর ডানার মধ্যে যে পালকগুলো রয়েছে যেগুলো উঠতে সাহায্য করে সেগুলোকে আমরা রেমিজেস বলে থাকি। মনে থাকবে রেমিজেস আর রেট্রিসেস। তাহলে রেমিজেস থাকবে ডানার পালক, ঠিক আছে, ডানার মধ্যে যে সমস্ত পালক সেগুলোকে আমরা রেমিজেস বলে থাকি, আর রেট্রিসেস থাকবে কোথায়, টেইলে বা লেজের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো বলেছে ইন্দো বার্মা হটস্পট অঞ্চলে স্তন্যপায়ী প্রাণীর কত ধরনের প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী অথবা ম্যামাসদের কতগুলি প্রজাতি রয়েছে। অপশন আছে 300, 430, 500 নাকি 610। সাধারণত ইন্দো বার্মা হটস্পটে 400 থেকে বেশি, ঠিক আছে, 400 থেকে বেশি ম্যামালসের স্পিসিস রয়েছে। যেহেতু এখানে 400 থেকে বেশি আছে বি অপশানে 430, তাই আমরা এটাকেই রাইট আনসার ধরবো। 500, 610 কিন্তু নয়, 400 থেকে বেশি অর্থাৎ 430টাকে কিন্তু সঠিক আনসার হিসেবে ধরে নেওয়া যায়। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখা বলেছে দুধের পিএইচ এর মান কত। দুধের পিএইচ কত। অপশন আছে 2.4, 6.7, 7 নাকি 7.4। তোমাদের বলে রাখি মিল্ক বা দুধ হলো কি স্লাইডলি অ্যাসিডিক। ঠিক আছে, একদম অল্প ক্ষণিক অ্যাসিড প্রকৃতির হয়। তাহলে এখানে দেখো 2.4 হলো হাইলি অ্যাসিডিক, 6.7 হলো স্লাইডলি অ্যাসিডিক, 7 হলো প্রশম বা নিউট্রাল, আর 7.4 হলো বেসিক বা ক্ষারীয়। তাহলে আমি বললাম যে মিল্ক হলো স্লাইডলি অ্যাসিডিক। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 6.7। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো বলেছে কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে সাহায্য করে। তোমাদের নাইট্রোজেন চক্র যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটিতে তোমাদের কমপ্লিট পড়ানো হয়েছিল নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, অ্যামোনিফিকেশান। ঠিক আছে, এই সমস্ত প্রসেস সেখানে আমরা পড়েছি, আর কোন প্রসেসে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে এটাও কিন্তু আমরা জেনেছি। আর এখানে বলেছে কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে। অপশানগুলো দেখে নিয়েছো, রাইট আনসারও তোমরা দিয়ে দিয়েছো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, নাইট্রোসোমোনাস। ঠিক আছে, নাইট্রোসোমোনাস নাইট্রিফিকেশনে সাহায্য করবে, আর সিউডোমোনাস কিসে সাহায্য করবে, ডিনাইট্রিফিকেশনে সাহায্য করবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় পাওয়া যায়। অপশন আছে 25টি, 22টি, 26টি নাকি 29টি। মানুষের মেরুদণ্ড অথবা ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামে টোটাল কয়টি হাড় পাওয়া যাবে।
দেখো তোমাদের এখানে আমি কমপ্লিট হিসেবটা করে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে ভার্টিব্রাল কলাম রয়েছে সেখানে বিভিন্ন ধরনের হাড় পাওয়া যায়। কি সার্ভাইকাল পাওয়া যাবে, তারপর থোরাসিক পাওয়া যাবে, লাম্বার পাওয়া যাবে, স্যাক্রাম পাওয়া যাবে, আর হলো কক্সিস পাওয়া যাবে। এবারে সার্ভাইকাল যে আছে, সার্ভাইকাল পাওয়া যাবে 60টি, তারপর থোরাসিক পাওয়া যাবে 12টি, লাম্বার পাওয়া যাবে 5টি, স্যাক্রাল পাওয়া যাবে 1টি, কক্সিস পাওয়া যাবে 1টি। এবারে দেখো 7, 5, 12, 12, 12, 24, 25, 26, তাহলে টোটাল আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। এবারে এই যে স্যাক্রাল এবং কক্সিস আছে, স্যাক্রাল 5টি বোন ফিউজ হয়ে তৈরি হয়, আর কক্সিস 4টি বোন ফিউজ হয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে মানুষের মেরুদণ্ডে কী কী হাড় থাকে এবং কতগুলি করে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 26 নম্বর প্রশ্ন দেখা বলেছে, ডিপথেরিয়া রোগের জন্য কোনটি দায়ী? ডিপথেরিয়া রোগের জন্য কোন প্যাথোজেনটি দায়ী? অপশন দেওয়া আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ছত্রাক। ডিপথেরিয়া রোগের জন্য যে জীবাণুটি দায়ী সেটি হলো করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি, আর এই করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি হলো এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে ডিপথেরিয়া রোগের জন্য কোনটি দায়ী? সেটি হলো ব্যাকটেরিয়া। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলছে, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? অপশন আছে যকৃৎ, থাইরয়েড, প্লিহা নাকি থাইমাস। সবথেকে বড় লসিকা গ্রন্থি বা লিম্ফয়েড অর্গান কোনটি? যকৃৎ হলো লিভার, থাইরয়েড, প্লিহা হলো স্প্লিন নাকি থাইমাস। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্লিহা। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি বা লিম্ফয়েড অর্গান হলো প্লিহা বা স্প্লিন। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো বলেছে, মানবদেহের সবচেয়ে ছোট কোষ কোনটি? অপশন আছে নিউরন, স্পার্ম, ওভাম নাকি কোনোটিই নয়। মানবদেহের সবচেয়ে ছোট কোষ হলো স্পার্ম। ঠিক আছে, আর স্পার্মের থেকে কিন্তু ওভাম বড়, কারণ একটা ওভামে চারদিকে অনেকগুলো স্পার্ম একসাথে অ্যাটাচ থাকতে পারে, যার মধ্যে থেকে যে কোনো একটি কী করে এই ওভামটিকে ফার্টিলাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে স্পার্মের থেকে ওভাম বড়, এখানে কোনো কনফিউশন নেই। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখা বলেছে, ক্লোরোসিস কী? ক্লোরোসিস হলো এক ধরনের রোগ, এটি কিসের অভাবে হয় এবং এই রোগ হওয়ার ফলে গাছের পাতায় কী রং হয় সেটা আমাদের বলতে হবে। দেখো অপশনগুলো দেওয়া আছে যে নাইট্রোজেনের অভাবে গাছের পাতার হলদে হয়ে যাওয়া, বোরনের অভাবে উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যাওয়া, জিঙ্কের অভাবে পাতার ওপর বেগুনি রঙের ছোপ পড়া নাকি কোনোটিই নয়। তোমাদের বলে রাখি, ক্লোরোসিস বিভিন্ন মৌলের, ঠিক আছে, বিভিন্ন মৌলের অভাবে হয়ে থাকে। যেমন ধরো তোমার আয়রন রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, মলিবডেনাম, এই সমস্ত খনিজ মৌলের অনুপস্থিতি বা অভাবে এই ক্লোরোসিস হয়ে থাকে উদ্ভিদের পাতায়। ক্লোরোসিস যখন হয় তখন উদ্ভিদের পাতায় ক্লোরোফিল কমে যায়, যেহেতু ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয় তাই সেখান থেকে ক্লোরোফিল কমে যাবে এবং পাতা হলদে রঙের হয়ে যায়, সবুজের বদলে পাতা হলদে রঙের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। দেখো জিঙ্কের অভাবে ক্লোরোসিস হয় ঠিকই, কিন্তু পাতার রং কিন্তু বেগুনি রঙের হয় না, হলদে রঙের হয়ে যায়। তাহলে আমাদের রাইট অ্যান্সার এ হয়ে যাবে। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং ক্যাটাগরি 1-এর আজকে আমাদের লাস্ট প্রশ্ন। দেখো বলেছে, ডলফিনের শ্বাস অঙ্গের নাম কি? ডলফিনের শ্বাস অঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে ফুলকা, ফুসফুস, দেহতল নাকি শ্বাসনালী। তোমরা যারা যারা মনে করছো যে ডলফিন তো জলে থাকে, তাই যেহেতু মাছের শ্বাসঙ্গের নাম ফুলকা তাই ডলফিনের ফুলকা হবে, একেবারেই ভুল। ডলফিনের শ্বাসঙ্গের নাম হবে ফুসফুস। ঠিক আছে, কারণ ডলফিন হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, আর স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসঙ্গ সাধারণত ফুসফুসই হয়। ঠিক আছে, তাই আমাদের ডলফিনের শ্বাসঙ্গের নাম কী হয়ে যাবে? ফুসফুস। রাইট আনসার হয়ে যাবে বি। চলো 31 নম্বর প্রশ্ন এবং এখান থেকে আমাদের ক্যাটাগরি 2 শুরু। তোমরা অপশনগুলো খুব ভালোভাবে পড়বে, এখানে একটি প্রশ্নে কিন্তু একাধিক উত্তর হতে পারে, তাই মনোযোগ সহকারে কোশ্চেন এবং অপশান উভয়ই কিন্তু পড়বে। চলো দেখে নিই। 31 নম্বর প্রশ্ন দেখা বলেছে, অন্তর্বাহী স্নায়ু কোনগুলি অথবা সেন্সরি স্নায়ু কোনগুলি? অপশন আছে ট্রক্লিয়ার, হাইপোগ্লসাল, অপটিক নাকি অডিটরি। এখানে ট্রক্লিয়ার হলো মোটর, ঠিক আছে, বা বহির্বাহী, হাইপোগ্লসাল হলো মোটর বা বহির্বাহী, অপটিক হলো সেন্সরি বা অন্তর্বাহী, অডিটরি হলো সেন্সরি বা অন্তর্বাহী। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে সি এবং ডি। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, যে কুমিরের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কোনগুলি? অপশন আছে চোরা শিকার, প্রজনন ক্ষমতা হ্রাস, জেলেদের দ্বারা ক্ষতি নাকি কুমিরের ডিম খাদ্য হিসেবে গ্রহণ। কুমিরের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ হলো এ চোরা শিকার, জেলেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কুমির, যার জন্য কুমিরের সংখ্যা কমে যাচ্ছে, আর কুমিরের ডিম অনেক জায়গায় কিন্তু খাবার হিসেবে গ্রহণ করা হয়। যেহেতু ডিম খাবার হিসেবে গ্রহণ করা হয় তাহলে ডিম থেকে বাচ্চা হচ্ছে না, নতুন কুমির তৈরি হচ্ছে না, তাই কুমিরের সংখ্যা ধীরে ধীরে কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে, NOR এর কাজ কী? অপশন আছে দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়ে যেতে বাধা দেয়, ক্রোমোজোমের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে, রাইবোজোমাল RNA তৈরির জিন বহন করে নাকি টিলোফেজ দশায় নিউক্লিওলাস গঠিত করে। NOR আমরা পড়েছি নিউক্লিওলার অর্গানাইজেশন, এর কাজ কী? এর কাজ হলো সি এবং ডি। কী কী কাজ? রাইবোজোমাল RNA বা rRNA তৈরির জিন বহন করবে, আর টিলোফেজ দশায়, এই যে আমরা বিভিন্ন বিভাজন দশা দেখেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, এই টিলোফেজ দশায় নিউক্লিওলাস গঠনে আমরা জানি যে প্রোফেজ দশায় কী হয়? প্রোফেজ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, আর নিউক্লিওলাস আবার পুনর্বিভব ঘটে কোথায়? টেলোফেজ দশায়। এই নিউক্লিওলাসের পুনর্বিভবে সাহায্য করে NOR। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখা বলেছে, ইনসুলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশন আছে কুরোসাওয়া, বেন্টিং, বেস্ট নাকি স্টার্লিং।
তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে কুরোসাওয়া কী আবিষ্কার করেছিলেন, জিব্বারেলিন হরমোন আবিষ্কার করেছিলেন, ইনসুলিন নয়। ইনসুলিন হরমোন আবিষ্কার করেছিলেন কে? বেন্টিং এবং বেস্ট, এই দুই বিজ্ঞানী ইনসুলিন আবিষ্কার করেছিলেন। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, বলেছে মরুভূমিতে উটের শারীরবৃত্তীয় অভিযোগ হচ্ছে উটের আরবিসি এর আকৃতি বড় হয়, উটের দেহে সঞ্চিত ফ্যাটের জারণে বিপাকীয় জল উৎপন্ন হবে, নাকি উটের আরবিসি আকস্মিক অবিশ্রমণীয় চাপ সহ্য করতে পারে, নাকি উটের দেহের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। উটের কোন কোন শারীরবৃত্তীয় অভিযোজনগুলো আমরা লক্ষ্য করি? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে বি এবং সি। উটের আরবিসির আকৃতি বড় হয়, একেবারেই ভুল, ছোট হবে, ঠিক আছে। আর উটের দেহে সঞ্চিত ফ্যাটের জারণে বিপাকীয় জল উৎপন্ন হয়, একদম ঠিক। উটের মধ্যে এই যে কুচ যদি দেখা যায়, এই কুচের মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে, আর এই ফ্যাটগুলো কী হয়, জারিত হয়ে জল উৎপন্ন করতে পারে। তারপর উটের আরবিসি আকস্মিক অবিশ্রবণীয় চাপ সহ্য করতে পারে, এটাও একদম ঠিক। দেখো মরুভূমিতে যেহেতু জলের পরিমাণ কম, তাই অনেক সময় কী হয়, উটের দেহে জলের যে লেভেল, জলের যতটা পর্যাপ্ত পরিমাণ জল প্রয়োজন সেটা অত্যাধিক হারে কমে যায়, তার ফলে অবিশ্রবণীয় বা অসমোটিক প্রেশার বেড়ে যাবে, আর এই অসমোটিক প্রেশারকে সহ্য করতে পারে আরবিসি, ঠিক আছে। আর উটের দেহে তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, এটা একদম ভুল, অপরিবর্তিত থাকে। যে সমস্ত উন্নত প্রাণীগুলো রয়েছে, যেমন মানুষ, উট, ঠিক আছে, গরু, ছাগল, এই সমস্ত প্রাণীদের কী হয়, বাহ্যিক তাপমাত্রার সাথে নিজের দেহের তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। বাহ্যিক তাপমাত্রা যাই হোক না কেন, নিজের দেহের অভ্যন্তরের তাপমাত্রা কিন্তু তারা কন্ট্রোলে রাখতে পারে, কনস্ট্যান্ট রাখতে পারে, ঠিক আছে। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, সরল প্রোটিনের উদাহরণ কোনগুলি? সিম্পলেস্ট প্রোটিন কোনগুলি? অপশন আছে অ্যালবুমিন, গ্লাইসিন, হিমোগ্লোবিন, নাকি হিস্টোন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে এ অ্যালবুমিন এবং ডি হিস্টোন। অ্যালবুমিন এবং হিস্টোন এই দুই হলো সরল প্রোটিন। এখানে গ্লাইসিন যে দেওয়া আছে, গ্লাইসিন হলো সরল অ্যামিনো অ্যাসিড, আর হিমোগ্লোবিন হলো কমপ্লেক্স বা জটিল প্রোটিন, ঠিক আছে। নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, মূত্রের স্বাভাবিক উপাদান কোনগুলি? মূত্রের মধ্যে কোন উপাদানগুলি সাধারণত পাওয়া যাবে? অপশন আছে গ্লুকোজ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নাকি অ্যালবুমিন। স্বাভাবিক উপাদান জিজ্ঞেস করেছে, আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এই দুই মূত্রে সাধারণত পাওয়া যায়। এবারে গ্লুকোজ কখন পাওয়া যাবে? যখন গ্লুকোজুরিয়া হবে, আর গ্লুকোজুরিয়া হলো এক ধরনের রোগ, তাহলে সেটা তো স্বাভাবিক উপাদান কোনোদিনও হতে পারে না, বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাচ্ছে, বি অ্যান্ড সি। নেক্সট 38 নম্বর প্রশ্ন বলেছে নাইট্রোজেনবিহীন রেচন বস্তু কোনগুলি? আমরা রেচন চ্যাপ্টার পড়েছি, রেচন চ্যাপ্টারেই আমরা ডিটেলসে জেনেছি যে উদ্ভিদ দেহ থেকে কোন কোন নাইট্রোজেনবিহীন এবং নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নির্গত হয়। এখানে অপশনগুলো দেখো দেওয়া আছে গদ, রজন, তরুক্ষীর আর উপক্ষার। রাইট আনসার আমাদের কী কী হবে, এ, বি এবং সি। গদ, রজন এবং তরুক্ষীর এই তিনটি হলো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, আর উপক্ষার হলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, বলেছে প্রোটিওলাইটিক উৎসেচকগুলি কোনগুলি? প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গক উৎসেচক, মানে প্রোটিন ডাইজেশনে হেল্প করবে কোন ধরনের এনজাইম? অপশন আছে টায়ালিন, পেপসিন, ট্রিপসিন, নাকি লাইবেস। তোমাদের প্রতিটি মক টেস্টে কিন্তু এরকম একটি কোশ্চেন থাকছে, কোথাও থাকছে যে কার্বোহাইড্রেট ভঙ্গক, কোথাও প্রোটিন ভঙ্গক, কোথাও ফ্যাট ভঙ্গক। এই উৎসেচকগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে যে পেপসিন এবং ট্রিপসিন এই দুই হলো প্রোটিওলাইটিক উৎসেচক বা প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন ভঙ্গক উৎসেচক। আর টায়ালিন যে রয়েছে এটি শ্বেতসার ভাঙতে সাহায্য করে, আর লাইপেজ হলো ফ্যাট ভাঙতে সাহায্য করে। চলো নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন এবং ক্যাটাগরি 2 লাস্ট প্রশ্ন দেখো, বলেছে রক্তের কাজ কোনগুলি? অপশন আছে প্রয়োজনীয় বস্তু পরিবহন করা, অপ্রয়োজনীয় বস্তু পরিবহন করা, শরীরের কাঠামো তৈরি করা, নাকি পিত্তরস উৎপাদন করা। রক্তের কাজ কি? রক্তের কাজ হলো প্রয়োজনীয় বস্তু পরিবহন করা এবং অপ্রয়োজনীয় বস্তু পরিবহন করা। দেখো আমাদের অক্সিজেন প্রয়োজন, শরীরে বিভিন্ন কোষে আমাদের অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেন পরিবহন করে কে? রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। এছাড়া আমাদের দেহে যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হয়, ঠিক আছে, রেচন পদার্থ যে সমস্ত আমাদের দেহের কাজে লাগে না, সেই সমস্ত কি অপ্রয়োজনীয় বস্তু, আর সেই সমস্ত জিনিস কিন্তু রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোথায় আসে? কিডনিতে আসে, তারপর আমাদের মূত্রের সাহায্যে দেহ থেকে নির্গত হয়ে যায়। তাহলে রক্তের কাজ কোনগুলি? এটি প্রয়োজনীয় বস্তুও পরিবহন করতে পারে এবং অপ্রয়োজনীয় বস্তুও পরিবহন করতে পারে। তারপরে যে ডি নাম্বার যে দেওয়া আছে পিত্তরস উৎপাদন, পিত্তরস উৎপাদন কার কাজ? এটা হলো আমাদের যকৃতের কাজ। যকৃৎ পিত্তরস উৎপাদন করে, আর এই পিত্তরস গিয়ে কোথায় স্টোর হয়? সেটা হলো গল ব্ল্যাডারে কী হবে? স্টোর হবে, ঠিক আছে, সঞ্চিত হবে গল ব্ল্যাডারে, আর তৈরি হবে যকৃৎ থেকে। বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের আজকের 40টি প্রশ্ন। আশা করছি তোমাদের সকলেই সব ঠিক হয়েছে। তোমাদের যাদের ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, তোমরা সেগুলো সঠিক আনসার দেখে নাও, মিলিয়ে নাও, ঠিক আছে। সেই টপিকটি যদি তোমার পড়ার প্রয়োজন হয় তাহলে সেগুলো পড়ো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপে কিন্তু তোমাদের সমস্ত ডাউট তোমরা পোস্ট করতে পারো, যাতে কোনো ডাউট তোমাদের না থাকে এমনভাবেই কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে, তোমাদের যেটা করতে হবে এবার সেটা হলো টোটাল মার্কস কাউন্ট করো, নেগেটিভ মার্কস সহ কাউন্ট করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে আমাদের সমস্ত গ্রুপ এবং পেজ রয়েছে, এই সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের এই সমস্ত গ্রুপে জয়েন করো
এখানেই তোমরা আমাদের সমস্ত ক্লাস পিডিএফ, তারপর মক টেস্ট, এছাড়াও তোমাদের এক্সাম রিগার্ডিং বিভিন্ন ধরনের আপডেট কিন্তু তোমরা এখানেই পাবে। এক্সামের পর তোমাদের কাউন্সিলিং প্রসেস রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের এই কম্পোজ স্টাডি তোমাদের হেল্প করবে। তাই জন্যই বলছি যে তোমরা এই সমস্ত গ্রুপগুলোতে জয়েন করে থাকো, বিশেষ করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুটোতে তোমরা অবশ্যই জয়েন করো, এখনই জয়েন করো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে, ঠিক আছে? এই মক টেস্ট এবং মক টেস্টের সলিউশনগুলো যদি তোমাদের অ্যানালাইসিসের জন্য সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও আমাদের এই কম্পোজের সাথে যুক্ত হতে পারেনি তাদেরকে তোমরা লিঙ্কগুলো পাঠিয়ে দাও, যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে এবং এই সমস্ত ক্লাস থেকে তারাও কিছু শিখতে পারে, ঠিক আছে? তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশান মিস না হয়। বুঝতে পারলে? যখনই যে ক্লাস আসবে তখনই যেন সেই ক্লাস তোমরা দেখতে পারো, ঠিক আছে? তোমাদের আর এক্সামের কিছুদিন রয়েছে, 14 তারিখ তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে এখন আগস্ট মাসে হচ্ছে। তোমাদের হাতে সময় রয়েছে, কিছুদিন সময় রয়েছে। যেভাবে তোমরা পড়ে আসছো এতদিন সেভাবেই পড়ে যাও। সময় তোমাদের হাতে রয়েছে বলে তোমরা যে একটু কম পড়বে তা একদমই করো না। যেভাবে পড়ছো 14 তারিখের হিসেবে সেভাবেই সেই পেসেই এই কটা দিন পড়তে থাকো, দেখবে এক্সাম তোমাদের অবশ্যই ভালো হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ক্লাসে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।